প্রশ্ন আছে কি? আমার নাই না, আমার কোনো প্রশ্ন নেই। মানে আমি জাস্টিস চৌধুরীর সাথে বেশ কয়েকটা এই বিষয়গুলো নিয়ে টকশো করেছি, এটিএনএ করেছি, আপনার এখানে আরও করেছি। তো উনি আজকে অনেকটা লিবারেল, অনেক সুন্দর হলুদ একটা পাঞ্জাবি পরে আসছেন এবং আরও লিবারেল হয়ে গেছে যখন আপনার শাড়ির যে পাড় এটার সঙ্গে তার হলুদ পাঞ্জাবির বিল হয়ে গেছে। কিন্তু আপনার মনের রং কি? আমাদের তো এটা বাইরের রং। আমারটা এখন কৃষ্ণচূড়ার রং আমার মনের মধ্যে এখন। সেই বিখ্যাত কবিতা, এখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ। রাইট, যেখানে অসংখ্য রক্তের ছাপ, আমি সেখানে কাঁদতে আসি। এখনো কবিতা আসে। রাইট, সেই কবিতা আসে। তো যাই হোক, যেটা 52 ভাষা আন্দোলনের পরে মাহবুব সাহেব লিখেছিলেন। তো আমার যে বক্তব্যটা হলো যে উনি আজকে লিবারেল হওয়ার কারণে এবং সম্ভবত আপনার কারণে উনি অনেক সুন্দরভাবে গুছিয়ে বলছেন, বাট তার একটা ডায়ালগ ছিল, কতগুলো ডায়ালগ ছিল। সে ফার্স্ট ডায়ালগ হলো, তিনি স্পষ্টভাবে প্রধানমন্ত্রীর জবানের সঙ্গে যদি বাংলাদেশে কেউ সাহস করে একজন কমপ্লাই করে থাকে সেটা জাস্টিস চৌধুরী। তিনি বলেছিলেন যে এখানে যারা আন্দোলন করছে এদের মধ্যে রাজাকারের বাচ্চা যারা আছে, রাজাকারের বাচ্চা, এবং খুব বোল্ডলি তিনি বলেছিলেন। এবং তিনি আরও বলতে চেয়েছিলেন, রাজাকারের বাচ্চার সাথে আর একটা ইলিজিটিমেট একটা শব্দ বলতে চেয়েছিলেন, সেটা উনি বলতে পারেন নাই, হয়তো পরে বলবেন। সেকেন্ডলি তিনি বলেছিলেন যে এই ঘটনার সাথে জামাত শিবির থেকে শুরু করে আরও অনেক জঙ্গিবাদের যারা কারখানা তৈরি করে, এরকম উনি একজন বাংলাদেশে খুব নামকরা পীর, আমি যাকে পীর হিসেবে বলেছি, মাশাইখ হিসেবে বলেছি, সে তাকে জঙ্গি নেতা হিসেবে আখ্যা দিয়ে বলেছে এদের কারণে এই জিনিসগুলো হয়েছে। উনি আরও বলেছিলেন যে পুলিশ যে গুলি করেছে এই গুলি আইনগতভাবে করার অধিকার তার আছে, এবং যে গুলি হয়েছে সব কিছু এইভাবে হয়েছে। এখন আমি তার এই প্রত্যেকটা বক্তব্যকে যদি মানে গুরুত্বপূর্ণ হিসেবে মনে করি, এবং মনে না করার কোনো কারণ নেই, এর কারণ হলো ওনার সঙ্গে আমার সঙ্গে একটা সময় খুব দূরত্ব ছিল। আমি যখন পার্লামেন্টে ছিলাম তখন উনি বেঞ্চে বসা, আপিল বিভাগের তখনও যান নাই, হাইকোর্টের বিচারপতি। হঠাৎ করে আমাদের স্পিকার সাহেব, পরবর্তী রাষ্ট্রপতি ছিলেন, তাকে তিনি বটতলার উকিল বলে কি একটা গালি দিয়েছিলেন একের বেঞ্চে বসে। বলেছিলাম অল্প বিদ্যা ভয়ঙ্কর, সামহাও ব্যাপার। এবং আমরা সারা পার্লামেন্ট সেদিন ফেটে পড়েছিলাম যে শামসুদ্দিন চৌধুরী মানিকের ফাঁসি চাই, তাকে ইমিডিয়েটলি এই বেঞ্চ থেকে বের করে দেওয়া, এবং বিচারপতিদেরকে যে ইমপিচমেন্ট করার যে ক্ষমতা আগে পার্লামেন্টের ছিল এটা ফিরে নিয়ে আসা। এবং সেই দিন পার্লামেন্টে একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া আমরা সবাই তার ফাঁসির দাবিতে উত্তাল ছিলাম রীতিমতো। এবং ওই দিন যদি আমরা তাকে পেতাম পার্লামেন্টের মধ্যে সবাই ফাঁসিতে টানাই ফেলতাম। কিন্তু বাস্তবতা হলো আমরা তার একটা পশম ধরে টান দিতে পারি নাই। হ্যাঁ, সে তার বহাল তবিয়তে ছিল, এবং এরপরে যে রাষ্ট্রপতিকে তিনি দিয়েছেন সেই রাষ্ট্রপতি তারকে আপিলের ডিভিশনে নিয়োগ দিয়েছেন। তখন আমরা ধরে নিয়েছি যে জাস্টিস মানিক ইজ নট অনলি মানিক, ইজ ব্ল্যাক ডায়মন্ড ফর আওয়ামী লীগ। হ্যাঁ, আওয়ামী লীগের কালো মানিক, তো ব্ল্যাক ডায়মন্ড। এবং তার সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীর একটা ওইরকম ব্লেসিং আছে, রিলেশন আছে, প্রধানমন্ত্রী তাকে অত্যধিক পছন্দ করেন। তো এই সময়টা ইতিহাসে এত বছর পরে আবার তার মুখে যখন আওয়ামী লীগের যখন ক্রাইসিস, সব মানুষ যখন পালাচ্ছে, গর্তের মধ্যে পালাচ্ছে, এবং আওয়ামী লীগের মধ্যে এখন ওপেন ডিবেট হচ্ছে কে পালিয়েছে কে পালায় নাই, পালানো গ্রুপ ভার্সেস না পালানো গ্রুপ। হ্যাঁ, এই দুই গ্রুপের মধ্যে এখন রীতিমতো হাতাহাতি হচ্ছে। অনেকে বলছে আমি না থেকেও ছিলাম, কোথায় ছিল? হ্যাঁ, সেটা ভাবের মধ্যে ছিল আর কি। হ্যাঁ, মানে দূরে বসে বসে সে গিটার বাজাচ্ছিল। হ্যাঁ, করোনার মধ্যে, হ্যাঁ, অদৃশ্য ছিল। তো ঠিক সেই সময়টাতে আমাদের আওয়ামী লীগের কালো মানিক, ব্ল্যাক ডায়মন্ড, তিনি কিন্তু ভয় পান নাই। তিনি প্রধানমন্ত্রী ভাষাকে ধারণ করে, প্রধানমন্ত্রী তাকে কিছু দেয়নি, অন্যান্য অনেক বিচারপতিকে, অনুল্লেখ্য অনেক বিচারপতি অনেক কিছু পেয়েছে অবসরের পরে, তাকে কিছু দেওয়া হয়নি। আমার কাছে মনে হয় যে আপনি হয়তো সন্দেহ করতে পারেন যে তার হলুদ পাঞ্জাবিটা প্রধানমন্ত্রী, নট লাইক দ্যাট, তাকে দেওয়া হয়নি। সে নিজের টাকা খরচ করে, নিজের পয়সা দিয়ে সে এই আওয়ামী লীগের পক্ষে সে ভূমিকা রেখে যাচ্ছে, এবং অত্যন্ত দৃঢ়তার সাথে প্রধানমন্ত্রীর যে ল্যাঙ্গুয়েজ, ঠিক সেই ল্যাঙ্গুয়েজগুলো আপহোল্ড করে সে কিন্তু এখন পর্যন্ত বলে যাচ্ছে। তো এখন যদি জাস্টিস মানিকের কথা ধরি আর প্রধানমন্ত্রীর কথা ধরি, এই দুজনের কথার মধ্যে মিল আছে, বাকি যেগুলো আছে সব ফুসফাস, এরা সব অভিনয় করছে, তাদের কথার মধ্যে মিল নাই। সেই কথাগুলো কি, যে এখানের আন্দোলনের পুরোটাই জামাত এবং বিএনপি ডমিনেটেড, বিদেশ থেকে টাকা এসেছে, এখানে নূরের মতো আরও অনেক যারা রথী মহারথী আছে,
যারা এই কোমলমতি ছাত্রদেরকে এখান থেকে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করিয়েছে এবং সেখান থেকে আমাদের এই বাংলাদেশের সূর্য সন্তান একমাত্র মেধাবী পুলিশ কর্তা জনাব হারুন এই 6 জন লোককে আলাদা করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। এই তো তার কথার যে মূল কথাগুলো। এখন আপনি চিন্তা করেন যে এইগুলোকে যদি আপনি আজকের দিনের মাঠের বাস্তবতা চিন্তা করেন, বাস্তবতা হলো যে জাস্টিস চৌধুরীর মতো বা মাননীয় প্রধানমন্ত্রীর মতো যারা মানে একদিকের কথা বলেন, খুবই স্ট্রেট ফরওয়ার্ড হয়ে, তাদের মধ্যে কোনো হিপোক্রেসি নাই, ভালো ভালো মন্দ ভালো, যে যা মনে করে করুক। হ্যাঁ, প্রধানমন্ত্রী যখন কান্না আসছে সে কাঁদছে, লোকজন বলতেছে উনি এখন কাঁদবেন কেন? আরে তার কান্না আসছে, সে কাঁদবে না, হাসবে নাকি? তো আবার একটু পরে তার রাগ হচ্ছে, হ্যাঁ, সে কান্নার পরে অবসর বলতেছে যে এইভাবে এত কষ্ট করে এই দেশের জন্য আমি রেলওয়ে করলাম, এটি এইভাবে পুড়িয়ে দিতে পারে মানুষ, তো সব কিছু। এখন সবাই বলে যে আল্লাহ কিছুক্ষণ আগে কাঁদলো, আবার এখন উনি হাসবেন কেন? আরে বাবা, তখন তার রাগ হয়েছে, তখন সে ই করবে না। তো এই যে যে জিনিসগুলো আছে, এই জায়গাটাতে আওয়ামী লীগের মধ্যে যারা কমপ্লাই করেন, একত্র সেম ভাষায় কথা বললেন, তো তাদের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা আবার নতুন করে মাঠে কিন্তু ব্যাড রিয়াকশন তৈরি করেছে। সেই রিয়াকশনটাকে আবার এই যে আজকের দিনে আমরা যখন এই অনুষ্ঠানটা রেকর্ড করছি, আজকে ওই ডিবি অফিসে গিয়ে যারা আন্দোলন প্রত্যাহারের জন্য ঘোষণা দিয়েছে, তাদের সেই কথাটা বিশ্বাস করেনি। বিশ্বাস না করে আন্দোলনে যারা অন্য যারা লোকজন আছে, তারা আবার নতুন আন্দোলনের কর্মসূচি দিয়েছে এবং পুরো ঢাকা শহর আজকে, আমি যখন আসছিলাম দেখলাম, আমি কোনো আন্দোলনকারীদেরকে দেখিনি, কিন্তু তারা যেন রাস্তায় নামতে না পারে, পুলিশ সেখানে একদম 100% কারফিউর মতো করে পুরো রাস্তা খালি করে রেখেছে। তো কাজে আজকের এই সময়টাতে বসে, আপনার এই টকশোতে বসে আমি বলতে পারি না যে আজকে রাতটা কেমন যাবে, যেহেতু আমরা এই যে সময়টাতে করছি, এই রাতটা কেমন যাবে আমি বলতে পারি না। আগামীকালটা আসলে আমাদের দেশটা কেমন যাবে, এর কারণ হলো এই যে কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো, এটাকে প্রথমে তাচ্ছিল্য করা হলো, এরপরে এটাকে মিসহ্যান্ডেলিং করা হলো, এরপরে কি হলো, সময় ক্ষেপণ করা হলো, অযথা এটার পেছনে সময় ক্ষেপণ করা হলো। এরপর এখন যেটা করা হচ্ছে সেটা হলো যাকে বলা হয় অতিরিক্ত শক্তি প্রয়োগ। অর্থাৎ আপনি কারফিউ দিচ্ছেন, কারফিউ জনগণ আইন মানছে, আইন মানার পরে রাস্তা ছেড়ে দিয়েছে কারফিউর জন্য, আর তখন কারফিউ অবস্থা আছে, তাহলে এখানে প্রোটেস্ট হচ্ছে কি করে? এই সময় তো কোনো কিছু করা যায় না। তাহলে এটা করা যাচ্ছে না, হলো যে এই সময় যেহেতু আপনি করা যাচ্ছে না, আপনি বাড়িতে গিয়ে ব্লক রেড দিয়ে 9000 লোককে গ্রেপ্তার করেছেন। এটা যদি করা যায় 11 দিনে 9000 লোককে গ্রেপ্তার করেছেন। তো এখন ব্যাপার হলো যে আপনি যদি যেটা বঙ্গবন্ধুর আদর্শকে যদি লালন করতেন, বঙ্গবন্ধু 71 সনের পরে উনি দেখলেন যে মুক্তিযুদ্ধ হয়েছে, তার সঙ্গে সঙ্গে রাজাকার আলবদর আর শামস একটা বিরাট গ্রুপ হয়ে গেছে। সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিসের প্রায় সবাই পাকিস্তানপন্থী। তো উনি দেশ চালাবেন কাদেরকে দিয়ে? ফলে উনি কিন্তু জেনারেল অ্যামনেস্টিতে যেতে বাধ্য হয়েছিলেন এবং তার সেই যে সাধারণ ক্ষমা ঘোষণা, পৃথিবী একদিকে যাক, আমি বলবো যে ইট ওয়াজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ডিসিশন এভার মেড ইন দ্য হিস্ট্রি। তদ্রূপ এখন যে ঘটনাটা ঘটেছে, এটার জন্য আসলে এখান থেকে বের হয়ে আসার জন্য আমার প্রথমে যেটা ছিল, আমি বলছিলাম যে একটা টকশোতে জাস্টিস চৌধুরীর সাথে ছিল, আমি বললাম যে জরুরি অবস্থা অথবা কারফিউ ছাড়া এখান থেকে বের হওয়া সম্ভব নয়, দ্যাট হ্যাপেন্স। এবং এই কারফিউ যখন এখন চলতেছে, আমি বলবো যে এই মুহূর্তে সরকারের যদি এখান থেকে বাঁচতে হয়, বের হতে হয়, সরকারের আরও অনেক সমস্যা আছে, হয়তো সরকারের পতন হবে অন্যভাবে, কিন্তু এই যে চলমান সমস্যাটা তাকে নিষ্পত্তি করতে হলে তাকে আনকন্ডিশনালি জেনারেল অ্যামনেস্টিতে যেতে হবে, তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে ছেড়ে দিতে হবে, এবং এই যে যারা ছেলেমেয়েরা তারা যেন বিশ্বাস ফিরে পায়, এবং বিশ্বাস ফিরে পাওয়ার পর তারা যেন বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে আসতে পারে। একদিন দুদিন খোলার পরে তারা মিছিল করে মিটিং করবে, যখন দেখবে হেলমেট বাহিনী আসছে না, ছাত্রলীগ আসছে না, তারপরে শেষে সেখানে রামদা আসছে না, আলটিমেটলি তারা ঠান্ডা হয়ে যাবে। জেনারেল অ্যামনেস্টি যারা আন্দোলন করছে তাদের একটা বিশ্বাস আপনি যে জায়গা অর্জন করতে হবে, কিন্তু সরকার কি করে আস্থা নেবে তাদেরকে যে আন্দোলন শুধু সাধারণ শিক্ষার্থীদের, এখানে অন্য পক্ষ নেই? মূল ব্যাপার হলো, শুনুন, সত্যের উপর দিয়ে পৃথিবীতে কোনো শ্রেষ্ঠতর জিনিস নেই। সত্যের জন্য কোনো অভিনয় করতে হয় না, সত্য প্রতিষ্ঠা করার জন্য কোনো ভয় থাকে না, সত্য সত্যই। সরকার যদি সরল মনে সত্যর প্রতি নিষ্ঠ হয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে,
তাহলে এখানে ন্যূনতম দুর্ঘটনা ঘটার 1% সম্ভাবনা নাই। কেন নাই? পৃথিবীতে এই ঘটনা কখনই ঘটে না, যেখানে জেনারেল অ্যামনেস্টি হয়েছে। এমনকি আমাদের দেশে দেখেন এই আওয়ামী লীগ সরকারের আমলে তো শান্তি বাহিনীরা আত্মসমর্পণ করেছে না, করেছে। এর আগে যখন র্যাব খুব হয়ে গেল, সুন্দরবনের পুরো এলাকাটা খুব ডিজাস্টার হয়ে গেল, এই র্যাবের সাথে যখন সুন্দরবনের দস্যু বাহিনীর তাদের একটা সমঝোতা হলো, সেখানে একটা শান্তি প্রতিষ্ঠা হয়নি, হয়েছে। তো এখানে হয় কি, সরকার যখন অনেস্ট হবে, এবং অনেস্ট হতে হবে কি যার হাতে অস্ত্র আছে। আপনি অস্ত্র নিয়ে নিরস্ত্র লোকের সাথে মানে আপনি বাহাদুরি দেখাচ্ছেন, আপনি অস্ত্র হাতে নিয়ে নিরস্ত্র লোকের সাথে অভিনয় করছেন, আপনি অস্ত্রের মুখে নিরস্ত্র লোকদেরকে বলছে অভিনয় করো, নাচো, গাও। না ঠিক আছে, আপনার জিনিসগুলো না প্রচণ্ড, মানে আপনি যে পরামর্শগুলো দিলেন সেটা হচ্ছে সময় উপযোগী, এবং এটা ঠান্ডা মাথায় যদি ভাবে তাহলে হয়তো আবার জনমনে স্বস্তি আসে, দেশ ভালো থাকে, সবার উপরে তো দেশ। কিন্তু গোলাম মোল্লা রনি, আমি যদি একটা কথা বলি যে নিরস্ত্র মানুষের উপরে কেন অস্ত্র প্রয়োগ করা হচ্ছে, কিন্তু সেটা অবশ্যই যে আমার হাতে তো অস্ত্র নেই, আমার উপরে কেন গুলি, কিন্তু গুলিটা কেন চালানো হচ্ছে, এবং এই যে জনসম্পদ ধ্বংস করা, এটা কারা করলো, সেই জায়গাটার কি উত্তরটা দেবেন? আমি মানে এখানে আমি একেবারে খোলামেলাই বলছি, যারা মানে হয় কি মারতে 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 মানুষের একটা অভ্যাস হয়ে যায়। পাবলিক দেখলি, কারো গাল দেখলি তার মনে হয় থাপড়াই, পিঠ দেখলি মনে হয় চাবুক মারি। তা আমাদের দেশের 2009 সন থেকে কিছু লোক যাদের হাতে ক্ষমতা, তাদের ভিতরে উন্নাসিকতা, অহংকার এত বেশি পর্যায়ে চলে আসছে যে তাদের সামনে যদি কেউ নাচানাচি করে, সে বলে নাচলি কেন? কেউ যদি বলে হাসাহাসি করে, এই তুই হাসলি কেন, তুই এত বড় বেয়াদব, তুই কি আমাকে ঠাট্টা করতেছিস, হাসিটাও তারা পছন্দ করতে পারে না। রাইট। তো এখন এই যে 2009 থেকে এখন পর্যন্ত সরকার সবসময় যেটা দেখেছে, শক্তি প্রয়োগে তারা সফলতা অর্জন করেছে, ফলে তাদের সামনে কেউ সিনা উঁচু করে দাঁড়িয়েছে, এটাকে তারা মনে করে পৃথিবীর সবচেয়ে সেরা বেয়াদবি। কারকে বলতেছে তুমি পারলে আমাকে গুলি করেন, আমাকে গুলি করেন, জিনিস পুরো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়াটাকে সিনা উঁচু করে দাঁড়ানো। এই গেল হলো সিনা উঁচু করে গুলি করলো। গুলি করার পরে যখন একটা বিশেষ শ্রেণী অ্যাঙ্গার হয়ে যায়, তখন ওইটার পথ ধরে এনিথিং মে হ্যাপেন। আপনি ঝগড়ার সময়, যুদ্ধের সময় এনিথিং হ্যাপেন। ধরেন এখন ওই যে একটা গুলি করেছে সাইদকে, এর পরবর্তী যে ওইটার পথ ধরে 200 লোক লাশ পড়বে, যারা ওই একটা গুলি করেছে তারা কিন্তু 200 লাশ চায়নি, কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গাতে নিয়ে গেছে। বা যারা লাঠি নিয়ে বের হয়েছে, তো তারা যদি বের হলো, যারা জ্বালালো পোড়ালো, তারা কারা? না, জ্বালালো পোড়াইছে, এখন এটা তো সরকার তদন্ত করছে। এখানে যে সবাই দুষ্কৃতিকারী তাও বলা যাবে না, আবার সবাই যে আন্দোলনকারী তাও বলা যাবে না। এখানে অনেকগুলো পক্ষ একসাথে কাজ করেছে, সেন্টিমেন্ট কাজ করেছে, তারপরে প্রতিহিংসা কাজ করেছে। আপনি চিন্তা করেন, মেট্রো রেল হয়েছে, তো মেট্রো রেল হওয়ার পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? কিছু বাস মালিকরা। এখন এই একটা দুর্ঘটনায় যে বাস মালিকদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত, তারা যে ঘটনার সাথে ইন্ধন দেয়নি, আপনি কি করে বুঝবেন বলেন সেটা? কিংবা ধরুন বিআরটি অফিসের নিচতলা থেকে উপরতলা পর্যন্ত পুড়িয়ে ফেলেছে। এই বিআরটি এর সঙ্গে যাদের ক্ষোভ, আপনি চিন্তা করেন যে আগুন লাগাবে নিচে, একেবারে উপরে সার্ভার রুম পর্যন্ত সমস্ত পুড়িয়ে ফেলেছে। ইট মিনস দিস ইজ এ প্রি প্ল্যান্ড। ফলে এরকম একটা ঘটনা যখন ঘটতেছিল, তখনই ওই যারা মিসক্রিয়েন্টস তারা কিন্তু প্ল্যান করে ফেলেছে যে আগামীকাল আমরা এই কাজটি করব। তার মানে একটা দিকে তো আগুন জ্বলছে, তার মধ্যে আবার আগুনে ঘি ঢালছে বা আলু পোড়া দেওয়ার চেষ্টা করছে। এটা বের করতে হবে।